আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমাদের অনুধাবন যে পর্ব এটার সেকেন্ডটা তো এমনি এই মেসেজ আকারে সবার কাছে গেছে। থার্ড পর্ব। তো থার্ড পর্বে ই সমান এমসি স্কয়ার সমীকরণটা নিয়ে আসছে। ই সমান এমসি স্কয়ার এটাকে আমরা বলি ভর শক্তির সমীকরণ। ই সমান এমসি স্কয়ারকে আমরা কি বলি? ভর শক্তির সমীকরণ। তো এখানে এম মানে হলো ভর আর সি মানে হলো আলোর বেগ। তো ব্যাপারটা হলো যে ভরকে কিভাবে শক্তিতে পরিণত করা যায়? ইটস এ কাইন্ড অফ লাইক ধরো আমরা যদি একটা পাথরকে দিয়ে আমরা যদি একটা আম আছে গাছের উপরে, আমরা ওই আমকে পাড়তে চাচ্ছি। কথা বোঝা যাচ্ছে? তো এখন আমরা যদি আমকে যদি পাড়তে চাই কিন্তু আমরা এটা কোনোভাবে পারতেছি না। এটা এখন আমরা যদি একটা পাথরকে আমরা যদি একটা ব্যাগ দিয়ে যদি ওই আমে আঘাত করি বা একটা ঢিল দিয়ে আঘাত করি, তাহলে ওই ঢিলের যে ছোট্ট ভরটা আছে ওই ভরটা কিন্তু একটা শক্তিতে পরিণত হবে। যে শক্তির আঘাতে ওই আমটা বিন্দুচ্যুত হলে নিচে পড়বে। কথা বোঝা গেছে? তো ভর শক্তির সমীকরণটা কাইন্ড অফ ঐরকম যে আমি যেমন হোক আমার ভরটাকে আমি শক্তিতে দিব। তো ব্যাপারটা এই যে এরকম যে এই ভরটাকে আমি কোন বেগে ফালাবো? এটাকে আমি আলোর বেগে ফালাইতেছি। আলোর বেগটা কি? সি। সি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ সি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? অর্থাৎ ওটা ১ সেকেন্ডে ৩ কোটি মিটার যায়। ১ সেকেন্ডে কত কোটি মিটার যায়? ৩ কোটি মিটার যায়। কথা বোঝা গেছে? এখন ৩ কোটি মিটারে মনে হয়। আচ্ছা যাই হোক। এখন আমাদেরকে এখানে যে যেমন আমরা যদি কথা বলি কোনো একটা পরমাণু দিয়ে যদি আমরা কথা বলি, ঠিক আছে? যেমন একটা ইলেকট্রন। একটা ইলেকট্রনের ভর কত? একটা ভর হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি। কি বলছি? 9.11 ইন্টু 10⁻- কত? 31 কেজি। আর আমরা যদি গ্রামে বলি তাহলে 10⁻8 10⁻28 10⁻28 হলো আমরা যদি ভরটাকে গ্রামে চিন্তা করি। আর কেজিতে চিন্তা করলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 10⁻³ আবার লাগবে। তার মানে -28 -3 মিলে -31 কেজি। কথা বোঝা যাচ্ছে কিনা? এখন এটা হলো একটা ইলেকট্রনের ভর। এই ভরকে আমি শক্তিতে নিতে চাচ্ছি। তাহলে আমি ভরকে রাখবো সি স্কোয়ার। সি মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু সি স্কোয়ার। তাহলে 3টা স্কোয়ারের কারণে 9 হয়ে যাবে। আর 10⁸ হয়ে যাবে 10⁻16। 10 কত? 16। তাহলে 9.11 ইন্টু 10⁻31 এর সাথে যদি আমি এই 9 × 10⁻16 যদি আমি গুণ করি, তাহলে এখান থেকে একটা মান পাওয়া যায়, সেটা হলো 8.19 ইন্টু 10⁻14 জুল। 8.19 ইন্টু 10⁻14 জুল। এটা হলো একটি ইলেকট্রনের ভরকে শক্তিতে রূপান্তর করা হলে এত পরিমাণ জুল শক্তি উৎপন্ন হবে, এবং এটা খুবই বিখ্যাত। এটা মুখস্থ রাখতে হবে। কথা বোঝা যাচ্ছে? আমার কাছে প্রশ্ন আসতেই পারে যে একটা ইলেকট্রনকে আমি যদি একটা ইলেকট্রন ভরকে আমি যদি শক্তি পরিণত করি, তাহলে সে শক্তির মান কত? তাহলে আমি শক্তিতে রূপান্তর করবো কেমনে করবো? তার ভরকে আমি আলোর ব্যাগের বর্গ দ্বারা গুণ করব। ব্যাপারটা হলো ই সমান এমসি স্কোয়ার। কথা বোঝা গেছে? পারা যাবে কিনা ইনশাল্লাহ? যে কোনো ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি এই সূত্রের সাথে। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এম এর জায়গাতে আমরা ভরটা বসাবো, আর সি মানে আলোর ব্যাগ। তাহলে 3 × 10⁸ মিটার পার কি সেকেন্ড। এরপর আমাদেরকে একটা প্রশ্ন করেছে, 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায় কিনা? 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায় কিনা? 1 ওয়াট মানে হলো ক্ষমতার একক, মানে পি। আর সেকেন্ড হলো সময়ের একক, মানে টি, মানে সেকেন্ড ওইটা। এখন আমাকে বলছে এটাকে 1 জুল বলা যাবে কিনা। এখন জুল মানে কি? জুল মানে হলো শক্তির একক, জুল মানে হলো কাজের একক। তো জুল মানে আমরা যদি আপাতত চিন্তা করি কাজের একক, যে ডব্লিউ এফএস। ডব্লিউ কি? এফএস। তাহলে এখানে তো নিউটন আর মিটারের কথা, তাহলে এটা সম্ভব না। আর আমরা যদি আরেকটু ক্ষমতার সাথে যাই, তাহলে ডব্লিউ হলো আমরা জানি পি সমান ডব্লিউ/টি। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? পিটি। তাহলে পি মানে 1 ওয়াট আর টি মানে কত? 1 সেকেন্ড। তাহলে 1 ওয়াটের সাথে 1 সেকেন্ড গুণ করলে কিন্তু আমি 1 জুল পাচ্ছি। 1 নিউটন এবং 1 মিটারের গুণফল যদি 1 জুল হয়, ঠিক তদ্রূপ 1 ওয়াট এবং 1 সেকেন্ডের মানও কত হবে? 1 জুল হবে। কথা বোঝা গেছে? তারপরে এই এই যে প্রশ্ন দুটো বলছি যে ই সমান এমসি স্কয়ার, এটা হলো সিলেট বোর্ড 2021 এর প্রশ্ন। তারপরে হলো 1 ওয়াট সেকেন্ড 1 জুল যে বলা, এটা হলো যশোর বোর্ড 2024 এর প্রশ্ন। এখন প্রশ্ন করা হয়েছে একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতা সম্পর্কের এটা ব্যস্তানুপাতিক, এটা ব্যাখ্যা করতে বলছে। ময়মনসিংহ বোর্ড 2022। একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা কেমনে ব্যাখ্যা করব? তো প্রথম কথা হলো যে
আমি কাজের জন্য যে সময়টা ব্যয় করব ওইটাই মূলত ক্ষমতা রাশিমালা, কারণ ক্ষমতা ফি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। কথা বোঝা যাচ্ছে কিনা? ক্ষমতা ফি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউর জন্য যে টিটা যাচ্ছে ওইটাই তো আমার ব্যয়িত শক্তি, ওইটাই তো আমার ব্যয়িত সময়। এখন আমি যদি ফি এর সাথে টি এর সম্পর্কটা দেখি, ফি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, তাহলে ফি এর সাথে সম্পর্ক টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, রাইট? কারণ ডব্লিউকে আমি যদি ফিক্স করি তাহলে ফি ভেরিসেস 1/t, কারণ ফি সমান ডব্লিউ বাই টি, আমি নিজে বলছি। তোমরা বলো না ফি সমান ডব্লিউ বাই টি? সবাই বলো না? বঙ্গবন্ধু বলে গেছিল ফি সমান ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউটা আমি স্থির রাখলাম, তাহলে ফি ভেরিসেস 1/t। তাহলে ক্ষমতার সাথে ব্যয়িত সময়ের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। ক্ষমতার সাথে ব্যয়িত সময়ের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। পারা যাবে কিনা ইনশাল্লাহ? ওকে, এরপর আমাদের আর দুইটা জিনিস বাকি আছে। একটা নাম হলো নিউক্লিয়ার চেইন রিয়েকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা ব্যাখ্যা করো। কি বলছি? নিউক্লিয়ার চেইন রিয়েকশন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ব্যাখ্যা করো। এখন ব্যাপারটা হলো নিউক্লিয়ার চেইনটা কীরকম এটা আগে বুঝতে হবে। আমার একটা নিউট্রন দ্বারা যদি আমি কোনো একটা পরমাণুকে আঘাত করি, তাহলে ওই পরমাণু থেকে দুটা নতুন ছোট পরমাণু বের হবে, যে দুইটা পরমাণু থেকে আবার দুইটা নিউট্রন বের হবে। ওই দুইটা নিউট্রন আবার মানে কি আবার দুইটা ছোট পরমাণুকে আঘাত করবে। এরকম করতে করতে ততক্ষণ পর্যন্ত আঘাত করবে যতক্ষণ না এই ছোট ছোট পরমাণুগুলা শেষ হচ্ছে। কথা বোঝা যাচ্ছে কিনা? আর এই যে মানে পর্যায়ক্রমে যে এটা ধাপে ধাপে চলতেছে, এই কারণে এটাকে আমরা চেইন রিয়েকশন বলি। আর এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কারণ কোনোভাবে যদি একবার এটাকে ভাঙা যায় তাহলে এটা ভাঙতে মানে থাকবেই যতক্ষণ না এটা শেষ হচ্ছে। এবং কি এই ভাঙার জন্য আর নতুন কোনো শক্তির প্রয়োজন নাই, শুধুমাত্র ওই প্রথম ভাঙাটার জন্য আমাদের শক্তির প্রয়োজন। কথা বোঝা যাচ্ছে কিনা? এরপর আমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করেছে, সেটা হলো এটা এখন যে প্রশ্নটা বলছি এটা কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। নিউক্লিয়ার চেইন রিয়েকশন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করা। এটা কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন। নিউক্লিয়ার থেকে আরেকটা প্রশ্ন আসছে, নিউক্লিয়ার রিয়েক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? সিলেট বোর্ড 2022। নিউক্লিয়ার রিয়েক্টরে বা নিউক্লিয়ার বিক্রিয়া কেন কন্ট্রোল রড এটা ব্যবহার করা হয়? তো আমাদেরকে এই বিক্রিয়াটা বলছে, প্রথম কথা হলো যে আমরা কিছুক্ষণ আগে মানে এখনই আমরা জানছি যে নিউক্লিয়ার যে চেইন রিয়েকশন এখানে বারবার নিউট্রন ভাঙে। এই নিউট্রনগুলো বারবার নিউট্রন সৃষ্টি হয়, এই নিউট্রনগুলা আবার পরমাণু ভাঙে আবার নিউট্রন সৃষ্টি করে, বলছি না? বলছি কিনা? তো এখন এতগুলো যদি আমরা মানে নিউট্রন উৎপন্ন হয়, তাহলে এগুলা তো নিয়ন্ত্রণ করা যাবে না। নিয়ন্ত্রণ করা যাবে? যাবে না। তাহলে আমার এই নিউট্রনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে ওগুলোকে কাজে লাগাতে হবে। আর এই নিয়ন্ত্রণ করার জন্য আমরা মূলত একটা ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করি। কি ব্যবহার করি? ক্যাডমিয়াম দণ্ড, যেটার কাজ হলো নিউট্রন যে বাড়তি নিউট্রন উৎপন্ন হবে সেগুলো শোষণ করে ফেলা। সেগুলো কি করা? শোষণ করা। শোষণ করে নিউট্রন কন্ট্রোল করা। আর এই কারণে এটার নাম হলো কন্ট্রোল রড। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? তাহলে নিউক্লিয়ার কন্ট্রোল রড বা নিউক্লিয়ার রিয়েক্টরে যে কন্ট্রোল রড ব্যবহার করা হয়, এটা মূলত আমাদের যে নিউক্লিয়ার বিক্রিয়া মানে হলো যে বারবার নিউট্রন উৎপন্ন হওয়া, আর নিউট্রন ভেঙে নিউট্রন উৎপন্ন হবে, এত প্রচুর নিউট্রন উৎপন্ন হয়, এগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আর আমাদের ক্যাডমিয়াম একটা দণ্ড আছে, যে দণ্ডটা এই নিউট্রনগুলোকে শোষণ করে নেয়। আর শোষণ করে নিলে আমাদের মানে এই শোষণের মাধ্যমে আমরা নিউট্রনকে নিয়ন্ত্রণ করি। আর এই কারণে এই এই কন্ট্রোল প্রক্রিয়াটা যেহেতু একটা ক্যাডমিয়াম দ্বারা করা, ওইটাকে আমরা কন্ট্রোল রড হিসেবে বলি। আশা করি আল্লাহর রহমতে আমাদের সম্পূর্ণ ব্যাপারটা বোঝা গেছে। তাহলে প্রথম পর্ব আমাদের ইউটিউবে আছে, আমাদের সেকেন্ড পর্বটা নাই, ওটা আমাদের অডিও মেসেজে গেছে, আর থার্ড পর্বটা দেওয়া হয়েছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।